Hello students, I am Satta sir. Today I am going to start right form of verbs for class 9 and 10. Now say বড় করে নিলাম. There are so many rules of platform of verbs. I am showing you one by one with example. Number 1, দেখো তোমরা কি বলছে এখানে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে. সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1, দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. এর শেষে এস বাই এস যুক্ত হবে. তাহলে আবার দেখি আমরা কথাটা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়. দুটো কথা, সাবজেক্ট পারসন আমাদের 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন. আমরা ফার্স্ট পারসন আই, উই, মি, মাই. সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়োর্স. তারপরে থার্ড পারসন বাকি সবাই, হি, শি, দে, রফিক, করিম, যদু, মধু, সব থার্ড পারসন, তাই না? তাহলে কি হলো, সেই থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার. নাম্বার আমরা জানি 2 প্রকার, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার. সিঙ্গুলার নাম্বার হলো একটা ব্যক্তি বা বস্তু, আর হলো প্লুরাল নাম্বার একের অধিক, তাই না? এটা তোমরা অবশ্যই জানো, তারপর আমি একটু রিপিট করলাম. তাহলে ভার্বের শেষে এস বাই যুক্ত হবে. দেখো এই এক্সাম্পলটা দেখো, কোশ্চেনটা কি বলা হয়েছে, হি ইট, ব্র্যাকেটে ইট দেওয়া হলো, ইট রাইস. হি দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ভার্বের সাথে একটা এস বাই যুক্ত হলো, হি ইটস রাইস. এরপরে দেখো 2 নম্বর রুলসটা খুব খেয়াল করে দেখবা, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, যেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ বুঝালে, চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ, এগুলো নিশ্চয়ই তোমরা চিনো. এগুলো যদি বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স হয়, সেটা প্রেজেন্ট টেন্সের হবে. যেমন, আর প্রেজেন্ট টেন্সের হলেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই যুক্ত হয়. একটা এক্সাম্পল দেখো, দ্য সান গিভ আস লাইট. তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দ্য সানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব গিভ তার সাথে এস যুক্ত হলো, তাহলে দ্য সান গিভস আস লাইট. এরপরে দেখো 3 নম্বর রুলসটা আমরা যাই, কোনো সময় উল্লেখ থাকে না এমন একটা হবে এখানে, এমন সেন্টেন্সে, সময়ের উল্লেখ নাই এমন সেন্টেন্সে দেখো, যদি 1 নম্বরে অলওয়েজ, এগুলো এখানে যে 1 থেকে 10টা আছে, এই 10টা কিন্তু মুখস্থ রাখতে হবে. মুখস্থ রাখলে তুমি এই রাইট ফর্ম অফ ভার্বগুলো পারবা. অলওয়েজ 2 নম্বর আছে, রেগুলারলি 3 নম্বর আছে, সামটাইমস 4 নম্বর আছে, ওফেন 5 নম্বর আছে, জেনারেলি 6 নম্বর আছে, ডেইলি এখানে একটা বানান ভুল হয়েছে, আই হবে, ডেইলি 7 নম্বর আছে, এভরিডে প্রতিদিন. 8 নম্বর আছে, অকেশনালি কোনো একটা কারণবশত. 9 নম্বর আছে ইউজুয়ালি সাধারণত.
10 নাম্বার আছে নর্মালি, এটাও সাধারণত অর্থ। তাহলে এই 10টা শব্দ যদি থাকে ইত্যাদি থাকে তবে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলে তার নিয়মটা তো আমরা জানি। ওই 1 নম্বরের রুলসটা কি বলছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। তাহলে হি অলওয়েজ স্লিপ, অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে হবে স্লিপস। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমাদের কিন্তু 3টা রুলস হয়ে গেল। এবার আমরা নতুন শীট নিয়ে আসি। এবার আমরা 4 নম্বর রুলসে আসছে, একটু বড় করে নেই আমরা। 4 নম্বর রুলসে কি বলছে দেখো, অক্সিলারি ভার্ব বিহীন বাক্যকে, অক্সিলারি ভার্ব আমরা চিনি am is or was were, বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে, নেগেটিভ মানে নাবোধক, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এক্সাম্পল দেখলে তুমি আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এক্সাম্পলটা দেখো, হি কাম হোম এস্টারডে, এস্টারডে মানে গতকাল। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তাহলে এস্টারডে দেখা আমরা বুঝতে পারলাম যে এস্টারডে থাকলে তো সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে তাহলে আমাকে এটা যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই তাহলে দেখো ডিড হি কাম, ডিড আসলো। এটাকে যদি নেগেটিভ করতাম আমরা তাহলে কিন্তু হি ডিড নট কাম এস্টারডে, তাই না? তাহলে ডিড নেগেটিভ করি আর ইন্টারগেটিভ করি, দুটোটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ডিড আসতো, ডিড আসলো। আবার দেখো আরেকটা সেন্টেন্স, দ্য বয় নট প্লে এস্টারডে, গতকাল। এস্টারডে কথা দেখলেই তো আমাদের পাস্ট ইনডেফিনিটের কথা মনে পড়বে, পাস্ট ইনডেফিনিটে যাবে, নট দেওয়ার কারণে এটা নেগেটিভ করতে হবে, বুঝতে পারলাম। তাহলে দ্য বয় ডিড নট প্লে, যখন ডিড থাকলো তখন কিন্তু প্লেড বসালাম না, এখানে ইডি বসালাম না, ডিড নট প্লে স্টারডে। এরপর দেখো 5 নাম্বার, এটা দেখো 5 নাম্বার রুলসটা দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, খেয়াল করো প্রায় সবগুলি ডাব্লিউস, হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হোয়াই, হাউ, সবগুলোই ডাব্লিউএস, হাউটাও ডাব্লিউএস ধরা হয় থাকে, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হয়। টু বি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। দেখো টু বি ভার্বে আমি যার ওয়াজার আমরা বলছিলাম, এক্সাম্পল দেখলে আরেকটু তোমার ক্লিয়ার হবে। এটা হোয়াই হি লুকস সো হ্যাপি, ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু। তাহলে দেখো এখানে আমি যার ওয়াজার নাই, তাহলে তুমি কি করতেছো, হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি। ডাজ কেন আনলাম, এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটাকে ধরলা, যেহেতু এদিকে কোনো স্টারে, অ্যাগো, লাস্ট এই ধরনের কিছু নাই, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ধরলাম, পাস্ট ইনডেফিনিট ধরলাম না, যার কারণে আমরা ডাজ আসলো আর সাবজেক্ট হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল, হোয়ার দে গো এস্টারডে। এই যে দেখো এস্টারডে থাকার সাথে সাথে আমরা ধরে নিলাম এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা ইন্টারগেটিভ করতে যাই, যে লাস্টে ইন্টারগেটিভ প্রশ্নবোধক চিহ্নটা আছে, ইন্টারগেটিভ করতে হলে আমাকে অবশ্যই
ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়ার ডিড দে গো এস্টারডে, গোই কিন্তু থাকলো, ডিড আনার সাথে সাথে আমাদের গোটা কিন্তু ওয়েন্ট বসানো গেল না। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো 6 নম্বর রুলসটা কি বললো? সেন্টেন্সে নাও, এটা কিন্তু মনে রাখতে হবে, নাও এট দিস টাইম উল্লেখ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা স্ট্রাকচারটা নিশ্চয়ই জানি, তারপরও আমি আর একবার বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজওয়ারটা থাকে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর মূল ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল দেখো, হি রিড আছে ব্র্যাকেটে এ বুক নাও থাকার সাথে সাথে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেব। হির সাথে ইজ যায়, হির সাথে তো আর যাবে না, তাই না? হি ইজ রিডিং এ বুক নাও, এখন সে একটা বই পড়তেছে। এরপর আর একটা এক্সাম্পল দেখো, দে প্লে এট দিস মোমেন্ট, দের সাথে অবশ্যই আর যাবে, দে আর প্লেইং এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তারা খেলাধুলা করতেছে, তাই না? তাহলে আমাদের শীটটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তী শীটে চলে যাই। একটু বড় করে নিই আমরা। দেখো 7 নম্বর রুলসটা দেখো, কোন সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটা জিনিস খেয়াল করো, এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। পাস্ট পার্টিসিপল বুঝো, ভার্বের যে ফর্ম আছে, 4টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন ডু, ডিড, ডানটাই কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, হি হ্যাজ ব্র্যাকেটে আছে ফিনিশ দ্য ওয়ার্ক, তো এটাকে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব করি, অ্যান্সারটা কি হয়? হি হ্যাজ ফিনিশড, অর্থাৎ ইডি যুক্ত করে কিন্তু এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আসলো। তাহলে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এরপরে দেখো 8 নম্বর রুলসটা, কোনো সেন্টেন্সে এই কয়েকটা একটু মনে রাখতে হবে, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই যে কয়টা শব্দ আমি দেখালাম এখানে, 7টা শব্দ। 7টা এই শব্দ থাকলে পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের স্ট্রাকচারটা মনে আছে কিনা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমি আবারও বলে দিছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা, আই সি হিম রিসেন্টলি থাকলে, এই যে এখানে দেখছো যে রিসেন্টলি থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি স্ট্রাকচারটা বলে দিছি, হ্যাভ, হ্যাজ, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট তো প্রথমে থাকেই। তাহলে দেখো সাবজেক্ট, তারপরে আমাদের আয়ের সাথে কিন্তু হ্যাজ বসাইতে পারি না, আয়ের সাথে সবসময় হ্যাভ যায়, হ্যাভ গেল, আর সির পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে গেল। এরপরে দেখো 9 নম্বরে কি বললো, অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন এস্টারডে, একটু আগে আমি বলেছিলাম এস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট দিয়ে যতগুলোই থাকবে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো থাকলে, ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সোজা কথা। তাহলে দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, আই কাম আছে ব্র্যাকেটে হোম লাস্ট নাইট, গত রাতে আমি বাড়িতে
ফিরলাম, আসলাম। তাহলে গত রাতে যেহেতু সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের পাস্ট ফর্ম আই কেম হোম লাস্ট নাইট। এরপরে দেখো 10 নম্বর রুলসটা, নো সোনার হ্যাড তার সাথে দেন যায়। নো সোনার হ্যাড দিয়ে শুরু হলে পরবর্তী সেন্টেন্সের মাঝখানে দেন বসে, পরবর্তী সেন্টেন্সের আগে দেন বসে, তারপরে সেকেন্ড সেন্টেন্সটা হয়। স্ক্যার্সলি হ্যাড এটা দিয়ে শুরু হলে পরবর্তী সেন্টেন্স শুরু হওয়ার আগে হোয়েন বসে। হার্ডলি হ্যাড এটা দিয়ে শুরু হলে পরবর্তী সেন্টেন্স শুরু হওয়ার আগে হোয়েন বসে। দেখো কথাটা থাকলে প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল, প্রথম পাস্ট পার্টিসিপল ফর্মে নিতে হয় প্রথম ব্র্যাকেটের ভার্বকে, দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম বসাতে হয়। দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বটা পাস্ট ফর্ম হয়, প্রথম ব্র্যাকেটের ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। যেহেতু দেখো হ্যাড আছে, একটা এক্সাম্পল দিলে তোমার ভালো করে বুঝতে পারবা। নো সোনার হ্যাড হি, এখানে টেক দেওয়া হয়েছে দ্য মানি দেন হি গো অ্যাওয়ে। প্রথম ভার্বটা বলেছিলাম যে প্রথম ব্র্যাকেটটা হবে পাস্ট পার্টিসিপল, দেখো এখানে পাস্ট পার্টিসিপল হয়েছে টেকেন, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সে গেছে। নো সোনার হ্যাড হি টেকেন দ্য মানি দেন হি ওয়েন্ট, পরবর্তী ব্র্যাকেটের ভার্বটা দেখো গোর পাস্ট ফর্ম ওয়েন্ট হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 10টা আমরা রাইট ফর্ম অফ ভার্বস আজকে তোমাদেরকে শেখালাম। নিশ্চয়ই তোমাদের অসুবিধা হওয়ার কথা না, কিন্তু একটা জিনিস হলো এটা তোমাদের বারবার একটু দেখতে হয়, কারণ এগুলো ভুলে যেতে হয়। তুমি একবার তুমি দেখলা, এরপরে দেখবা 3 দিন পরে তুমি ভুলে গেছো, 3 দিনের মধ্যে আরেকবার তোমাকে রিভাইজ দেওয়া উচিত, তাহলে আর ভুলবা না। বারবার রিভাইজ দিলে এটা আর ভুলবা না। সুতরাং এই জিনিসগুলা মনে রাখতে হবে। এগুলো কিন্তু মানে সহজে মনে থাকতে চায় না, মনে রাখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। তবে তোমাদেরকে একটু মনে করে দিই, তোমরা আবার যদি এই লেসন বা আরও ভিডিও পেতে চাও, টিউটোরিয়াল পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে হবে, যাতে খুব তাড়াতাড়ি তুমি নোটিশটা পেয়ে যাও। ঠিক আছে, তাহলে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।